নমস্কার। আজ আমরা পশ্চিমবঙ্গের একটা বিধানসভা কেন্দ্র হাসানের গভীরে গিয়ে দেখব। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ডেটা বা তথ্যের মধ্যে দিয়ে একটা গোটা অঞ্চলের মানুষের গল্প, তাদের আশা আকাঙ্ক্ষার কথা ফুটে ওঠে, আর সেই গল্পই বা তাদের ভবিষ্যৎকে কিভাবে গড়ে দেয়। আমরা এই পুরো বিশ্লেষণটা কয়েকটা ধাপে দেখব। প্রথমে আমরা জানব হাসানের মাটি আর তার পরিচয়। তারপর আমরা শুনব সংখ্যার প্রতিধ্বনি, মানে ভোট কি বলছে। এরপর আমরা দেখব জন অসন্তোষের আসল কারণগুলো কি আর সেখান থেকে বিশ্বাস ফিরিয়ে আনার পথটাই বাকি। শেষে একটা সুশাসনের রূপরেখা আর ক্ষমতার আসল উদ্দেশ্য নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, হাসানের মাটি। দেখুন, হাসান তো শুধু ম্যাপের ওপর একটা দাগ নয়, তাই না? এর একটা নিজস্ব সত্তা আছে, একটা জ্যান্ত পরিচয় আছে। এই যে কৃষি প্রধান অঞ্চল, এখানকার মানুষের সুখ দুঃখ, তাদের রোজকার জীবন, ভোটটা কাকে দেবেন, সবকিছুই যেন এই মাটির সাথেই বাঁধা। তাই এখানকার রাজনীতি বুঝতে হলে সবার আগে এই মাটিটাকে বুঝতে হবে। এই ড্যাশবোর্ডটা দেখুন, কয়েকটা জিনিস খুব পরিষ্কার। এটা একটা এসসি রিজার্ভড আসন, আর অর্থনীতি মূলত ধান চাষের ওপর নির্ভরশীল। কিন্তু এর উল্টো পিঠটাও দেখুন, রাস্তা ভাঙা, কথায় কথায় বন্যা, আর স্থানীয় ছেলেমেয়েদের জন্য যথেষ্ট কাজ নেই। উন্নয়নের এই অভাবগুলোই কিন্তু এখানকার রাজনীতির মূল ইস্যু তৈরি করে। আচ্ছা, মাটির কথা তো হলো, এবার চলুন দেখি সংখ্যাগুলো কি বলছে। দেখুন, ভোটের ফলাফল তো শুধু কে জিতল আর কে হারল তার হিসেব নয়। এর ভেতরেই লুকিয়ে থাকে মানুষের আসল মনের কথা, তাদের পাঠানো সিগন্যাল। এই যে চার্টটা দেখছেন, দুটো জিনিস খেয়াল করুন। যিনি জিতেছেন তার জয়ের মার্জিনটা কিন্তু খুব একটা স্বস্তির নয়, আর যিনি নিকটতম প্রতিযোগী তার ভোট কিন্তু বাড়ছে। এর মানে কি? মানে হলো লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হচ্ছে, আর রাজনৈতিক পরিবেশটা বেশ প্রতিযোগিতামূলক। কিন্তু এই সব কিছুর থেকেও বড় একটা চিন্তার বিষয় আছে। এই সংখ্যাটা দেখুন, -10.8%। 2016 থেকে 2021-এর মধ্যে ভোটার টার্নআউট মানে ভোট দেওয়ার হার প্রায় 11% কমে গেছে। এত মানুষ ভোট দিতে এলেন না, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন তুলে দেয়। কেন? এই কেনর উত্তরটাই আমাদের খুঁজতে হবে। মানুষের এই হতাশার পেছনে আসল কারণটা কি? এখানে একটা কথা মনে রাখা দরকার, আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিককে মর্যাদা এবং নিজের মতো প্রকাশের অধিকার দেওয়া হয়েছে। যখন মানুষ ভোট দেওয়া থেকে বিরত থাকে, তখন বুঝতে হবে কোথাও সেই সংবাদ বা যোগাযোগের জায়গায় একটা সমস্যা তৈরি হচ্ছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, মানুষের রাগ বা অভিমানের কারণগুলো কিন্তু খুব সাধারণ রোজকার জীবনের সমস্যা। যেমন বন্যার ত্রাণের টাকা নিয়ে দুর্নীতি, রেশনের চাল ভালো না, রাস্তাঘাটের বেহাল দশা, আর তার উপর রাজ্য জুড়ে চাকরির দুর্নীতি নিয়ে তরুণদের মধ্যে ক্ষোভ। এই ছোট ছোট প্রশাসনিক ব্যর্থতাই মানুষের মনে নেতৃত্বের উপর বিশ্বাস কমিয়ে দেয়। একজন সাধারণ মানুষের কথা যদি আমরা ভাবি, তাহলে হয়তো তিনি এটাই বলবেন। এই কথাগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল যন্ত্রণাটা, যা ডেটা বা সংখ্যা দিয়ে সবসময় বোঝা যায় না। তো একদিকে এই যখন পরিস্থিতি, তখন রাজনীতির খেলাটা কিভাবে বদলায়? দেখুন, একজনের দুর্বলতাই কিন্তু অন্যজনের জন্য সুযোগ তৈরি করে দেয়। এটাই রাজনীতির নিয়ম। চলুন সেই কৌশলগত জায়গাগুলো একটু দেখি। এটাকে একটা দাবার বোর্ডের মতো ভাবতে পারেন। একদিকে যিনি ক্ষমতায় আছেন, তার বিরুদ্ধে দলবদলের অভিযোগ, দুর্নীতির কথা আর আটকে থাকা কাজ, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। আর অন্যদিকে বিরোধীদের সামনে সুযোগ, এই ইস্যুগুলোকে কাজে লাগিয়ে একটা নতুন ন্যারেটিভ তৈরি করার, হতাশ ভোটারদের কাছে পৌঁছানোর। কাট মানি, এই শব্দটা এখন খুব পরিচিত, কিন্তু এর আসল মানেটা কি? এটা শুধু টাকা নেওয়া নয়, এটা একটা সিস্টেম যেখানে সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছনোর আগেই তার একটা অংশ কেউ কেটে নেয়। এর ফলে কি হয়? প্রশাসনের ওপর থেকে মানুষের ভরসাটাই চলে যায়। আচ্ছা, সমস্যা তো অনেক বোঝা গেল, কিন্তু শুধু সমস্যা নিয়ে কথা বললে তো হবে না, সমাধানের পথও খুঁজতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, দরকার একটা নকশা, একটা ব্লুপ্রিন্ট, যা প্রতিশ্রুতিকে প্রকল্পে বদলে দিতে পারে। যে কোনো ভালো পরিকল্পনার ভিত্তি হতে পারে তিনটে জিনিস: ১. ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো ঠিক করা, ২. মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা, আর ৩. নতুন কাজের সুযোগ তৈরি করা। দেখুন, মানুষের যা যা অভিযোগ ছিল, এই তিনটে পয়েন্ট কিন্তু সেগুলোরই সরাসরি উত্তর। যেমন ধরুন প্রথম প্রজেক্টটা, ৩৪ নম্বর জাতীয় সড়ক। এই রাস্তাটা যদি ঠিক করা যায়, ভাবুন তো কি হবে। যাতায়াতের সময় প্রায় অর্ধেক হয়ে যাবে, মালপত্র নিয়ে যাওয়া আসা অনেক সহজ হবে, মানে পুরো এলাকার অর্থনীতিতেই একটা গতি আসবে। তারপর আসা যাক বন্যার কথায়। এটা এখানকার মানুষের জন্য একটা দুঃস্বপ্নের মতো। একটা মজবুত বাঁধ তৈরি করতে পারলে প্রায় 10,000 চাষির ফসল বেঁচে যাবে।
মানে 10,000 পরিবারের সারা বছরের রোজগার সুরক্ষিত হবে। আর 3 নম্বর প্রজেক্টটা সরাসরি তরুণদের জন্য, একটা পোল্ট্রি আর সিড পার্ক। এটা যদি ঠিকমতো করা যায় তাহলে এলাকাতেই 5,000 নতুন চাকরি তৈরি হতে পারে। ছেলেমেয়েদের কাজের জন্য আর বাইরে যেতে হবে না। এই বড় বড় প্রজেক্টের সাথে সাথে কিছু ছোট কিন্তু খুব জরুরি কাজও করতে হবে, যেমন সরকারি বাড়ি, জলের লাইন বা স্বাস্থ্য কার্ড, এগুলো যেন সবাই ঠিক সময়ে পায় তা নিশ্চিত করা। আর মানুষের ছোটখাটো সমস্যা শোনার জন্য গ্রামে গ্রামে ক্যাম্প করা, এইগুলোই বিশ্বাস ফিরিয়ে আনে। আমরা এতক্ষণ ধরে অনেক ডেটা, স্ট্র্যাটেজি আর প্রজেক্ট নিয়ে কথা বললাম, কিন্তু সবকিছুর শেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, ক্ষমতার আসল উদ্দেশ্যটা কি? শুধু কি ভোটে জেতা? একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি শুধু ভোটে জেতার প্ল্যান নয়, এটা আসলে মানুষের সঙ্গে একটা চুক্তি। ভারতে এখন ডেটা সুরক্ষা আইন রয়েছে, যা প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতিকে গুরুত্ব দেয়। সুশাসন মানে সেই সম্মানেরই প্রতিফলন, যেখানে মানুষের তথ্য সুরক্ষিত থাকে এবং তাদের বিশ্বাস অর্জন করা হয়। এটা সেই চুক্তিরই একটা অংশ। যখন ভোটের সব শোরগোল থেমে যায়, তখন একজন লিডারের সাফল্যের আসল মাপকাঠিটা কি? কি দিয়ে তাকে মানুষ মনে রাখবে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবা উচিত। উত্তরটা খুব সহজ কিন্তু খুব গভীর। সুশাসন, মানুষের মর্যাদা আর বিশ্বাস। যে কোনো জনমুখী রাজনৈতিক কাজের শেষ কথা হওয়া উচিত এই 3টে জিনিস।